বন্ধুরা, আমি রাধা শর্মা। আমি রাজস্থানের একটি ছোট গ্রাম বিকানেরের মেয়ে। আমার বয়স এখন মাত্র ২২। গায়ের রং একটু ফর্সা হলেও সবাই বলতো আমার চোখে এক অদ্ভুত জ্যোতি আছে। গ্রামবাসীরা আমাকে মজা করে ইংরেজ রানী বলে ডাকত। আমার শৈশব কেটেছে অভাব আর কষ্টে। বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। জমির ওপর ঋণের বোঝা, আর মা প্রায়ই অসুস্থ থাকতেন। একদিন গ্রামে এলো এক লোক, নাম বিকাশ গুপ্তা। সে বলল, দুবাইয়ে অনেক চাকরি আছে। মেয়েরা ঘরের কাজ করে মাসে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত আয় করছে। তার কথা শুনে আমার চোখে আশার আলো জ্বলে উঠল। আমি বাবাকে বললাম, বাবা, আমি যদি বাইরে যাই তাহলে আমাদের ঋণটা শোধ হয়ে যাবে না? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিটিয়া, বিদেশের মাটিতে একা মেয়ে যাবে কিভাবে? আমি বললাম, আমি ভয় পাই না বাবা, আমি শুধু চাই আমাদের সংসারটা একটু হালকা হোক। কিছুদিন পর বিকাশ আমার পাসপোর্ট ও ভিসা তৈরি করে দিল। বলল, তুমি দুবাইয়ে এক বয়স্কা মহিলার বাড়িতে কাজ করবে। আমি ভাবলাম, আল্লাহর রহমতে এখন হয়তো আমাদের দিন ফিরবে। কিন্তু বন্ধুরা, আমি জানতাম না যেখানে আমি যাচ্ছি সেখানে আমার জন্য অপেক্ষা করছিল এক দুঃস্বপ্ন। দুবাই পৌঁছেই আমাকে এক আরব লোক রিসিভ করল। একটি বড় কালো গাড়িতে আমাকে বসিয়ে বলল, চলো, আমরা তোমাকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে ঝকঝকে আলো, উঁচু বিল্ডিং, বড় রাস্তা। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো নতুন পৃথিবীতে এসেছি। কিন্তু যখন গাড়ি থামল, আমি এক বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে গেলাম। সাদা মার্বেলের দেয়াল, ঝাড়বাতি, দামি আসবাব, কিন্তু সেখানে কোনো বয়স্কা মহিলা ছিল না। ওই বাড়িতে থাকত ৩ জন আরব ধনী শাসক, শেখ আমিল, শেখ সূর্য আর শেখ বিক্রান্ত। আমি জিজ্ঞেস করলাম, আমি কার বাড়িতে কাজ করব? যে লোক আমাকে এনেছিল তার নাম মনোজ। সে হেসে বলল, এই বাড়িতেই থাকবে তুমি, এখানেই কাজ করবে। পরের দিন সকাল থেকে শুরু হলো আমার কাজ। সকাল থেকে রাত, শুধু রান্না, পরিষ্কার, কাপড় ধোয়া, ঘর গোছানো, আর বিশ্রাম প্রায় কিছুই না। ৩ জনই ছিলেন অত্যন্ত ধনী, কিন্তু তাদের চোখে আমি শুধু এক দাসী। একদিন রাতে খাবার টেবিলে শেখ আমির বলল, রাধা, তুমি খুব সুন্দরী। আমাদের দেশের মেয়েরাও তোমার মতো নয়। আমি মাথা নিচু করলাম, কিছু বললাম না। কিন্তু সেই রাতের পর থেকেই আমার জীবন পাল্টে গেল। তারা আমার চারপাশে ঘুরঘুর করতে লাগলো। একদিন শেখ সূর্য বলল, তুমি চাইলে আমরা তোমাকে খুব ধনী বানিয়ে দিতে পারি। আমাদের সঙ্গে থাকো, আমাদের বেগম হও। আমি ভয়ে বললাম, না সাহেব, আমি তো শুধু কাজের জন্য এসেছি। তারা হেসে বলল, এখানে যে একবার আসে সে আমাদের অনুমতি ছাড়া যেতে পারে না। পরের দিন যখন পালানোর চেষ্টা করলাম, দেখি আমার পাসপোর্ট নেই। মনোজকে জিজ্ঞেস করলাম, আমার পাসপোর্ট কোথায়? সে ঠান্ডা গলায় বলল, এখন সেটা আমাদের কাছে আছে। আমার চোখে জল চলে এলো। আমি বুঝে গেলাম আমি এক ফাঁদে পড়ে গেছি। দিনগুলো যেন কারাগারের মতো কেটে যাচ্ছিল। একদিন শেখ সূর্য আমাকে একটা লাল রঙের পোশাক দিয়ে বলল, আজ রাতে আমাদের অতিথি আসবে, এটা পরবে। আমি বুঝে গেলাম এটি কোনো উপহার নয়, বরং আমার ইচ্ছার শেষ সীমানা ভাঙার সংকেত। সেই রাতে আমি সাহস করে শেখ বিক্রান্তের ঘরে ঢুকলাম। চোখে জল নিয়ে বললাম, যদি আমি এখানে থাকি তাহলে কি আমার পরিবারটার দেখাশোনা হবে? বিক্রান্ত গম্ভীর গলায় বলল, হ্যাঁ, তোমার পরিবারকে প্রতি মাসে টাকা পাঠানো হবে। তুমি আর দাসী নয়, এই বাড়ির বেগম হবে। আমার চোখ ভিজে গেল। আমি বললাম, ঠিক আছে, আমি রাজি। পরের দিনই এক মৌলবি এলো। আরবিতে নিকাহ পড়ানো হলো। কবুল হ্যাঁ? আমি কাঁপা গলায় বললাম, কবুল হ্যাঁ, ৩ বার। সেদিন থেকে আমি শুধু রাজস্থানের রাধা নয়, এক আরব শেখের স্ত্রী হয়ে গেলাম। প্রথম কয়েক সপ্তাহ সবকিছু শান্ত ছিল। বিক্রান্ত আমাকে দামি পোশাক, সোনা, এমনকি আমার দেশের খাবারও দিত। কিন্তু আমার ভেতরটা ছিল শূন্য। সে বলতো, রাধা, আমি তোমায় ভালোবাসি,
কিন্তু তুমি আমার মনে পুরোপুরি জায়গা করতে পারছো না। আমি চুপ থাকতাম। তার মেজাজ কখনো নরম, কখনো ঝড়ের মতো হতো। কোনো পুরুষ কর্মচারীর সঙ্গে কথা বললে সে রেগে যেত। আমি বুঝতে পারলাম আমি এক সোনার খাঁচায় বন্দি। তবু নিজের মনে বললাম, কমপক্ষে আমার বাড়ির লোকেরা এখন সুখে আছে। প্রতি মাসে টাকা বিকানেরে পাঠানো হতো। মা ফোনে বলতো, বিটিয়া, তোর পাঠানো টাকায় ঋণ মিটে গেছে। আমার চোখে জল আসতো। ভেবেছিলাম হয়তো এই কষ্ট সার্থক। ধীরে ধীরে আমি শেখ বিক্রান্তকে বুঝতে শিখলাম। একদিন আমি জিজ্ঞাসা করলাম, আপনি এত মেয়েদের ছেড়ে আমাকেই কেন বিয়ে করলেন? সে বলল, কারণ তোমার মধ্যে সেই সরলতা আছে যা এখানে কেউ বোঝে না। সেদিন প্রথমবার মনে হলো এ মানুষটা হয়তো পুরোপুরি খারাপ নয়, পরিস্থিতি তাকে এমন করেছে। আমাদের মাঝে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে উঠল। আমি তার জন্য রান্না করতাম, তার কাপড় বেছে দিতাম। সে একদিন বলল, রাধা, তুমি আমার স্ত্রী নও, আমার শান্তি। আমার ভেতরে কিছু গলে গেল। আমি প্রথমবার তার হাত ধরলাম, আর নিজেকে বন্দী নয় বরং প্রিয় মনে হলো। এখন আমি প্রাসাদের আঙিনায় হেঁটে বেড়াতে পারি, বাজারে যেতে পারি, বাড়িতে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলি। বাবা বললেন, বিটিয়া, তুই এখন সুখে থাক, এটাই যথেষ্ট। একদিন ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। ঠিক সেই আকাশ যেটা আমি বিকানেরে থেকেও দেখতাম। আমার মনে হলো জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে মানিয়ে নেওয়া। একদিন শেখ বিক্রান্ত আমাকে জিজ্ঞেস করল, যদি আমি তোমাকে ভারতে ফিরে যেতে দিই, তুমি কি আবার আমার কাছে ফিরে আসবে? আমি অবাক হয়ে বললাম, আপনি সত্যি আমাকে যেতে দেবেন? সে মৃদু হেসে বলল, হ্যাঁ, কারণ এখন আমি তোমাকে হারানোর ভয় পাই না। বন্ধুরা, এই হলো আমার গল্প। এটা ইজ্জতের গল্প নয়, না হয়তো বন্ধিত্বের, বরং এক নারীর লড়াই, নিজের সত্তা খুঁজে পাবার কাহিনী। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং আরও শিক্ষণীয় সত্য কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।